আজকে ওই যে কথা বলবো কালকে একটা মৌমিতার কথাতে যেটা বলছিলাম ওই আফটার 18 ইয়ার্সে বাচ্চাদের কথা বলছিলাম, তো সেখানে একটা অ্যাপ্রোচ ছিল আমার ওই খাওয়া নিয়ে। ওটা ভুল ছিল, তো ওইটা কেন ভুল ছিল বা কী ছিল ওটা নিয়ে বিশ্লেষণ করব। তো আজকে আমি আবার চলে এসেছি আমার ভিডিও করতে। আর জয়দেববাবু, আপনি বলেছিলেন যে ছেলেদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিতে, তো আমি আপনাকে বলেছিলাম যে আমি যে সময় ভিডিও করি ওরা খুব ব্যস্ত থাকে, কিন্তু আমি ওদেরকে বলেছি আপনার কথা, যে আপনি এরকম বলেছেন, তো সেই জন্য ওরা ওদেরকে বলেছি। তো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে, আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে, ইন্ট্রোডিউস করাতে চেয়েছে, ওই জন্য বড় ছেলে এ হচ্ছে বিভান লয় ওর নাম। আর বড় ছেলের বউ হচ্ছে, এই যে বড় ছেলের বউ, ওর নাম পারমিতা। আর এই হচ্ছে আমার ছোট ছেলে, এই হচ্ছে আমার ছোট ছেলে। হ্যাঁ, এবার তোমরা আমার বন্ধুদের কিছু বলো যে আমি কি করি বা কেমন। হাতটা নামা, এবার হাতটা ধরেই রেখে দিয়েছে। বল যে আমার বন্ধুদের কি বলতে চাস, তোরা বল, কেউ বল। হ্যাঁ, বন্ধুদের হ্যাপি বার্থডে মানে কি বলতে চাস? যে আমি যে ভিডিও করি, আমাকে সবাই বলে যে আরও ভিডিও করুন দিন, ও জয়দেব বাবু তোদের ইন্ট্রোডিউস করিয়ে দিতে বলেছেন, তো জয়দেব বাবুকে কি বলতে চাস? জয়দেব বাবু, আপনি জানাবেন যে আপনার আমাদের ইন্ট্রোডাকশন আপনার কেমন লাগলো? বল, তোমরা তো কিছু বললেই না, আর কেমন আবার লাগবে। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আর তুই কি বলতে চাস? কি বলছি ভাবছি আমি, ততক্ষণে ও বলুক। তুই কি বলতে চাস? আমি কি আর বলবো, যে দেখুন ভিডিওগুলো, কমেন্টে জানান কিরকম কি লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, কি নিয়ে আরো বলা উচিত, কিভাবে বলা উচিত। জোরে বল, একটু শোনা যাবে কি? শোনা যাচ্ছে না? না, একটু জোরে বল। ওইটাই বলবো যে জানান কমেন্টে ভালো করে যে কিরম হচ্ছে ভিডিওগুলো, আরো কি নিয়ে বলা যায়, টপিক কি কি, সেগুলো নিয়ে জানান। আর কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। যাদের যাদের আপনাদের ভালো লাগছে ভিডিও, এবং আপনাদের মনে হয় যে অন্যদের যাদের এটা দেখে ভালো লাগতে পারে তাদেরকে শেয়ার করুন। আর মৌমিতাও খুব দেখে আমার ভিডিও। মৌমিতা আমার স্পেশাল ভিউয়ার্স আর কি, এবং ওর জন্য আমি কিছু টপিকও পাই, তো ওর জন্য কি বলবি? একই কথা বলবো সবাইকে, আমি তো চিনি না কাউকে ইন্ডিভিজুয়ালি, সবাইকে একই কথা বলবো, তাই বৈশু বলবে। ওইটাই যে দেখুন সবাই ভিডিওগুলো। ওই কেমন হচ্ছে যে ইয়ে তো এই হচ্ছে। আর এই আমাকে ভিডিও করার জন্য ইন্সপায়ার করেছিল যে মা তুমি ভিডিও করো, কারণ আমি ভীষণ টকেটিভ, আমি ভীষণ কথা বলি। আর ছোটোবেলার থেকে আমি কীরকম ছিলাম? ছোটবেলার থেকে মা ছোট ছিল তখন। ছোট না, তোরা ছোটবেলায় তো মাও ছোটই ছিল। তোরা কিরকম, মানে আমাকে কিরকম ভাবে আমার আমি ছোটবেলায় মাকে অনেক চনমনে দেখেছি, ছোট একটা টিনেজারের মতোই দেখেছি। ছোটই তো ছিলাম, হ্যাঁ। টিনেজ থেকে বেরিয়ে এসেছিলাম। না, টিনেজ থেকে বেরোইনি তখনও। না, টিনেজ থেকে বেরিয়ে এসেছি যখন তুই হয়েছিস। হ্যাঁ, হ্যাঁ, তখন জাস্ট বেরিয়েছি, তো সেই জন্য। আর খেলতাম তোর সঙ্গে লুকোচুরি, তারপরে কুমিরডাঙ্গা এসব খেলতাম ছোট হওয়ার সময়। সোফায় উঠে কুমিরডাঙ্গা খেলা হতো। হ্যাঁ, এইসব। মা আমাকে গান গাওয়ার জন্য ইন্সপায়ার করেছে। গানের বা নানান রকম রিসোর্স আমার জন্য অ্যাভেলেবেল করেছে ছোট থেকে, যেরকম তার মধ্যে রামায়ণের ইলাস্ট্রেশন, তারপরে এই ধরনের ভালো কবিতা, ভালো বই, ভালো আর্ট, ভালো গান, ভালো আর্টিস্ট এইদের কাছে পৌঁছে দিয়েছে প্রযুক্তির মাধ্যমে। আর
সেইগুলো আমাকে ইন্সপায়ার করেছে, আর আমাকে কি বলবো, আর্ট বা ইয়েকে আরো কি বলবো, আর্ট আমার জীবনে আরো ভালোভাবে জায়গা করেছে সেই আহ, প্রাথমিক ইন্ধনগুলোর জন্য। হুম, লেখা, এখন তো ওর লেখা খুবই লেখা হোক, সুর হোক, হোয়াট এভার, হুম, সব কিছুই একটা আহ, প্ল্যাটফর্ম আর কি। শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়েছে যেগুলো আমাকে। হুম 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 এইগুলোই হয়েছে এখন। এটাই আর কি, আর মানে কি বলবো, কিভাবে কনক্লুড করবো কথাটা, যে হুম সেইটাই যেগুলো আমার কি বলবো, যে শিক্ষা বা যে মার্গদর্শন দিয়ে মানে আমার আধ্যাত্মিকতাও জীবনে বা অনেক হ্যাঁ, এনেছে যেগুলো, সেগুলোই আপনাদের সাথেও শেয়ার হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। এবং সবাই হয়তো সেটার মূল্য বা সেটার যে গভীরতা সেটা হয়তো নাই ধরতে পারে, কিন্তু যারা ধরতে পারবে তারা যাতে আহ, কি বলবো, আরো ডিপলি সেগুলো নিয়ে হোপফুলি চর্চা করবে, এবং কি বলবো, জীবনকে একটা ঊর্ধ্বগতিতে নিয়ে যাবে, এটাই আমার মানে আশা এবং প্রার্থনা সবার কাছে, এইটাই। তুই কি বলবি? তুই তো নতুন এসেছিস। আমি বলবো, আমি আরো জেনে এ করে বলবো। এমনি তো না জেনে আপাতত বলে দে, তারপর আবার জেনে বলছি। কি বলবো? কেমন দেখছিস এসে এই আমাদের ফ্যামিলিটার সঙ্গে? তো তোর নতুন একটা 1 বছর হলো মাত্র, সেটা কেমন লাগছে তোর? কেমন ভাবে দেখছিস এইটাই বল। বলবো আমাকেই তো জিজ্ঞেস করছে। ভালো লাগছে। ব্র্যাকেটে ব্র্যাকেটে কি? ভাইকে দে, ভাই বলুক, ভাই ভালো বলছে। তুই তো বলতে পারছিস, বল। বল কি একটু বল- আমি কি বলবো ওটা? ওইটাই বল। বল যে কেমন লাগছে তুই, মানে নতুন তো আমাদের সংযোজন হয়েছিস, এবার কেমন লাগছে সেটা বল একটু। বা বলবো আমি আরো 2-3টে ভিডিও পর বলবো, সাম আপ করে সব কিছু। এখন বলতে কি অসুবিধা? এখন আমি তোদের গুলো ভালো করে শুনছি যে তোরা কি বলছিস। শোনা তো হয়ে গেল, আমাদের তো বলা হয়ে আমি গেছে। এখন এবার তুই বল। ভাইয়ের অ্যান্সারটার জন্য ওয়েট করছি। ভাই তো বলে দিল। না, ভাই বলবে না ভাইয়ের ছোটবেলা থেকে কি হয়েছে। হ্যাঁ, ছোটবেলা থেকে মায়ের সঙ্গে সম্পর্কটা কিরকম আর কি, মায়ের আমার সঙ্গে আর কি। ছোটবেলা থেকে মায়ের সঙ্গে ভালোই সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। দাদা যেমন বললো, দাদা নিজের মানে কি যেন বললো ভাষাটা, না ইন্সপায়ার হয়েছে ও, যেমন শিল্প আর এইসবকে শৈল্পিক চিন্তা ভাবনা পেয়েছে। আমার শৈল্পিক চিন্তা ভাবনা ওটা হয়তো সাবলিমিনালি, মানে সাবকনসিয়াসলি এসছে, ওটা অত এ নাই, কিন্তু একটা অন্য, মনের জোরও এসছে, এই যে একটা হ্যাঁ না আমি বলছি ওইটা অতটা উপর, মানে মেন ওটা নয়। মেন আমার যেটা এসছে মায়ের সাথে থেকে, যে কিভাবে একটা জীবনযাপন করতে হয় হাসি খুশি থেকে, ভালো থেকে, কিভাবে। শোনা যাচ্ছে, একটু জোরে বল। শোনা যাচ্ছে না? যাবে যাবে। যাবে, মানে কিভাবে অনেস্টলি থাকতে হয় সব সময়, মাথা উঁচু করে একটা নিজের মতো থাকতে হয়, মানে একদম মানে ওপেন থাকতে হয়, অনেস্ট থাকতে হয়, যে যেমন ওরকমই থাকতে হয়, কখনো কারোর জন্য নিজেকে চেঞ্জ করা, আর নিজের সম্পর্কে কীভাবে ভাবতে হয়, এইসবই জেনেছি, এইসবই শিখেছি। সেটা অনেক হেল্প করে লাইফে চলতে গেলে, এটাই। তোরও বলে দে মাকে নিয়ে এক্সপিরিয়েন্সটা। সবাই মাকে নিয়ে এক্সপিরিয়েন্সটা বলছে।
আরে আমার এখন কিছু আসছে না। এমনি বল। এমনি বল যা মনে আসছে, যে কেমন মানে। আন্টি খুব না আন্টি হ্যাঁ বল বল, সকালেই তো বলছিলি যে একটা শিশু মনটা ওইসব বলছিলি, ওগুলো বল, ভালো ভালো কথাগুলো। সকালে বলছিলি না যে আমি চাই যে ওইটা সব সময় থাকুক এরকম, রাগি রাগি দেখতে ওইটা নিয়ে একটা ইয়ে হয়, বল ওটা বল। আরে এটাই তো সুযোগ ইয়ের থেকে বেরিয়ে এসে কিছু একটা বলার। বল বল। কি বলবো? এখন তো কেউ দেখছে না, এখন বল না। আরে ক্যামেরাটা খুলে খুলে রেখে কি করে বলবো? তাহলে আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, তুই বল না। ওর দিকে তাকাস না, ক্যামেরাটা মায়ের দিকে কর। আচ্ছা, আর ও বলুক। হ্যাঁ না বল বল বল। আরে বাবা। তুমি জিজ্ঞেস করো ওকে, তাহলে ও বলবে। না না কিছু জিজ্ঞেস করতে হবে না, এমনি বলছি। আচ্ছা এমনি বলছে। হ্যাঁ তো আন্টির নাম যেরকম জলি, তো আন্টি খুব জলি, অ্যাক্টিভ, খুব হাসি খুশি থাকে। আর একটা রাজকীয় ভাব সবসময় এসব বলিস, এগুলো বল, ভালো ভালো কথাগুলো বল। বলবো বলবো আরো ইয়েতে আমি বলবো, এখন এইগুলোই বলছি। ঠিক আছে, জোর নাই, ও বলবে, ওর তো নতুন নতুন ব্যাপার। তো ওরা সবাই বললো, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে। তাহলে তোমরা টাটা করে দাও, আমি এবার নিজস্ব কিছু কথা নিয়ে ভিডিও করি। আর এই ভিডিও অনেক এগিয়ে চলুক, এটা ওরা সবাই চায়, আমিও চাই, আপনারাও নিশ্চয়ই চাইবেন যে ভিডিওটা এগিয়ে চলুক এইভাবেই। তো ওরা এরকম, যাই হোক, বললো। এটাই হচ্ছে আমার এখনকার ছোট ফ্যামিলি, তোমরা দেখলে। তো এবার হচ্ছে যে এবার আমি আসল, ওই যে বললাম যে একটা কথা আমি বলেছিলাম, কিন্তু ওটা ভুলভাবে অ্যাপ্রোচটা ভুল হয়েছিল। তো সেই জন্য ওটা একটু বিশ্লেষণ করা দরকার। কি বলেছিলাম? বলেছিলাম যে আমি যা চাইবো ওরা সেটা খাবে, এই কথাটার অ্যাকচুয়াল এটাই। বাট হয়তো কথাটার শব্দ একটু এদিক ওদিক হতে পারে। আমি যা চাইবো বাচ্চা তাই খাবে, তার মানেটা হচ্ছে যে কোনো মা জানে বাচ্চা কি খেলে ভালো। এবার বাচ্চা কিন্তু সব রকম দেখছে, বাচ্চা চিপস চাইবে, বাচ্চা এমন কিছু পিৎজা চাইবে, বার্গার চাইবে, বাইরে খেতে চাইবে, রেস্টুরেন্টে খেতে চাইবে, ভালো জিনিস খেতে চাইবে, এই খেতে চাইবে, ওই খেতে চাইবে, যা ওদের শরীরের পক্ষে ক্ষতিকর আমরা সেটা ছোটোবেলায় খেতে চাই বাবা মার কাছে। যার জন্য আমরা দেখবে, আমরা আমাদের সময়ও হয়েছে, আমরা ছোটোবেলায় যখন মেলায় গেছি তখন খুব খুশি হয়েছি যে আরে একটা মানে মেলা। তখন তো এখনকার মতো পিৎজা বার্গার ওরকম কিছুই আসতো না, আমাদের বড় যে চাউমিন ছিল একটা বাইরের খাবার, চাউমিনটা হতো, বা কোনো পরোটা এসব হতো, আর এগ রোল, আর ওই কি ডিমের ডেভিল, হ্যান ত্যান এইসব, চপ সিঙ্গারা তো ছিলই, যেটা এখন কমে গেছে। তখন চপ সিঙ্গারা, ভেজিটেবিল চপ এগুলো ছিল, আর আমরা খেতে ভালোবাসতাম। তো সেইগুলো আমাদের জন্য আনা হতো, কিন্তু তার মানে এই নয় ওটা খাওয়ানো মানে ওটাই খাওয়া হবে আর রাতে রুটিটা বাদ পড়ে যাবে। আমাদের কিন্তু এরকম হতো না, আমাদের সান্ধিক একটা খাবার ছিল, যেটা হয়তো চপ এলো, সবাই একটা বা দুটো করে পেলো, বা তার সঙ্গে একটু মুড়ি মাখা এইসব করে তারপরে আমরা রাত্রিবেলা আবার অ্যাজ ইউজুয়াল খাবারটা খেতাম। তো এবার ব্যাপার হচ্ছে যে এখন যেটা হয়ে গেছে যে পিৎজা বার্গার রেস্টুরেন্টে খাওয়া, বা একটা ধরো তুমি ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করলে, ব্যাস এরপরে তো আর রাত্রে নিশ্চয়ই কেউ খাওয়ানোই উচিত না, যদি খেতেও চায় কেউ তো তাকে খাওয়ানো উচিত না। কারণ ফ্রাইড রাইস চিলি চিকেন বলো, বা মিক্সড চাউমিন বলো, বা চিকেন প্যান্থার বলো, ললিপপ দুটো খেলো, বা চিকেন পকোড়া দুটো খেলো, বা একটা প্যান্থার খেলো, তো পেট ভরে যাবে, আর এরপর তো আর রাতে খেতে পারবে না। তো এই যে জিনিসগুলো ওরা খেতে চাইবে সেইগুলো আমি বলছি না যে খাওয়াবো না, আমরাও খাই, এখনও খাই আমরা, কিন্তু ব্যালেন্স। এই জায়গাটা আমি বলছি যে আমি যে অ্যাপ্রোচে বলেছিলাম আমি যা চাইবো তাই খাওয়াতে হবে, এই অ্যাপ্রোচটা ভুল। আমি যা চাইবো মিন্স প্রত্যেকটা মা চায় ছেলেমেয়েরা যেন সঠিকটা, আমি তাকে ফুড ভ্যালু থাকবে এরকম কোনো ফুড আমি ওকে প্রোভাইড করব, এটা প্রত্যেকটা মা চায়। কিন্তু
এইটাই যদি তুমি একটা বাচ্চা যখন থাকে তার উপর ছেড়ে দাও, বাবু তুই কি খাবি, ও অবভিয়াসলি ওর তো অত জানা নেই, ও তখন কি বলবে, ওই যেগুলো দেখে যেগুলো শোনে ওগুলোর কথাই বলবে। ও নিশ্চয়ই বলবে না আমাকে রুটি দুধ দাও বা এখন ভাত দাও, বা ও ওইটা বলবে না। ওর জানা যেগুলো থাকবে, যে হচপচ খাবার যেগুলো থাকবে, ও নিশ্চয়ই সেইগুলোর কথাই বলবে। এবার সেইটাতে এবার দাও বলেছে বা জেদ করলো বা কান্নাকাটি করলো বা কী করলো, তুমি বলে আচ্ছা ঠিক আছে কান্নাকাটি করছে, ঠিক আছে দিয়ে দিলাম। এই জায়গাটা থেকে সরে আসতে হবে। এই জায়গাটা, কারণ তুমি যে মা, সে অন্তত এটুকু জানবে যে না ওটা ওর জন্য ভালো নয়, তাই জন্য ওইটা না দিয়ে এইবার আমি যেটা আমি কি চাইবো না, আমি অবশ্যই ওর ভালো খাবারটায় আমি একটু গাজরের হালুয়া ঘরে বানিয়ে দিলাম, বা আমি একটু মুগের ডাল দিয়ে পরোটা বানিয়ে দিলাম, বা আমি একটু পালং শাক দিয়ে পরোটা বানিয়ে দিলাম, বা আমি একটু মেথি শাক দিয়ে কোনো মেথি শাকের পুর করে কিছু একটা বানিয়ে দিলাম, কচুরি বানিয়ে দিলাম। তো তাহলে কি হলো, মেথি শাকটাও গেল, অমুকটাও গেল, এগুলো যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর ঘরের যখন খাবার, ঘরে যখন তুমি সেই খাবারটা বানাবে, সেইটা টেস্টিও হবে। আর হচ্ছে তোমার ওর জন্য, বাচ্চাদের জন্য সেটা খুব একটা যে বিশাল খাবে না। আর নিশ্চয়ই তুমি ওটা রোজ খাওয়াবে না, একদিন 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 করেছে, চিঁড়ের পোলাও করে দাও, সুজির পোলাও করো, পাউরুটির পোলাও করো, বিভিন্ন রকম খাবার বার করতে হবে। বার করে তুমি ওকে খাওয়াও, বা ফ্রুট স্যালাড খাইয়ে দাও। ফ্রুট স্যালাড অত্যন্ত উপকারী আর খেতেও খুব ভালো লাগে। বা যে কোনো জিনিস যখন ও খেতে চাইবে না, তখন ওকে তুমি ধরো, আমার একটা ছেলে, বড়টা খুব চাংস, যে নিউট্রিলা চাংস যেটা বলে, নিউট্রিলাটা প্রচণ্ড পছন্দ করে। আবার ছোটো ছেলে একদমই পছন্দ করে না, কিন্তু তাই বলে কি আমি রান্না করি না? আর আমি হচ্ছে মিডিলে, আমি না খুব পছন্দ করি না একদমই পছন্দ হয় না, এরকম নয়। এইবার কি হয়, আমি যেহেতু পছন্দ খুব একটা করি না, তাই আমার অতটা ওটাকে আনার কথা, ও গ্রসারিতে যখন অন্য সব আসে ওটা আনার কথা মনে থাকে না, কিন্তু পরে একটা আলাদা আছে, ও খেতে ভালোবাসে, আলাদা আনা হয়। আনা হলে কি হয়, ওইটা বেশ একটু ভালো করেই রান্না করি, বা ওটাকে এমনভাবে রান্না করি যাতে ছোট ছেলের খেতে অসুবিধা না হয়, ও যেন বুঝতেই না পারে ওটা নিউট্রিলা চাংস খাচ্ছে। এইভাবে একটা রেসিপি বানাই নিজের মন থেকে, যাতে কি হয় ও ওটা খেয়ে নেয় আর উপকারিতাটাও যায়। তো এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটার মধ্যে দিয়ে যেতে হবে। সেই জন্য আমি বলেছিলাম যে আমি যা চাইবো তাই ও খাবে, কারণ আমার চাওয়াটা, আমার মা হিসাবে, আমি এখানে আমি বলতে মাটাকে বলছি, আমি যে কোনো মাকে বলছি, যে মা যদি চায় যে না ওর কোনটা খাওয়া দরকার, ওর গাজর, বিট, মূলো, অমুক তসুক এগুলো খাওয়া দরকার। এবার এগুলো বাচ্চারা, জেনারেলি বাচ্চারা এগুলো খেতে চায় না, কেউ মূলো খায় তো কেউ গাজর খায় না, কেউ গাজর খায় তো কেউ শিম খায় না, কেউ শিম খায়। তো এইবার এই জিনিসগুলোকে কি করে তুমি সুন্দর করে বানাবে, একটা মাই পারবে, তার মাথা থেকে তখনই বেরোবে, আচ্ছা বাচ্চাটা খায় না, তাহলে কীভাবে একে তো খাওয়াতে হবে, তাহলে কী করে খাওয়াবো না তাকে। এবার সুন্দর করে কোনো রকম যে কোনো কিছু, যেমন ধরো আমি মাছের কালিয়া করলাম সেদিনকে, কাল পরশু দিনে করলাম যে রান্না, মাছের কালিয়া করলাম। মাছের কালিয়ার মধ্যে আমি দিলাম, এমন কোনো কি বলে মশলা দিলাম না যেটা পেটটাকে তোমার মানে খুব পেট গরম করে দেবে, এরকম কোনো মশলাই দিলাম না, অথচ খুবই টেস্টি হয়েছে। ঠিক আছে, আমি ওখানে আপেল সিদ্ধ দিয়ে দিলাম, আমি লাস্টে নামানোর আগে একটু কমলা লেবু চিপিয়ে রসটা দিয়ে, জাস্ট ওর বেশি ফোটাতে হয় না, নামানোর আগে একটু কমলা লেবু দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। টেস্টি হলো জিনিসটা। ওরা কিন্তু জানছেও না ওর মধ্যে আপেল সিদ্ধ আছে, কারণ আপেল তো এমনি খাবে না, কিন্তু ওর মধ্যে আপেল সিদ্ধ আছে, ওর মধ্যে গাজর আছে, ওর মধ্যে লেবু আছে, ওই মাছের কালিয়ার মধ্যে। কিন্তু টেস্টিও হলো, আর ওরা উ করে চেটে চুটে খেয়ে নিল। এমনি ওদেরকে লেবু দাও, এক কোয়া কেন, তো একটা দানা এমনি করে দাঁতে কাটবে না। আমার 2 ছেলে ফল খায় না একদম, আর মেয়েটা কিন্তু, ও কিন্তু ফল খেতে ভালোবাসে, ওর জন্যই এখন ফল আসে আনার দানা, আর ওই যাই হোক ও যা ভালোবাসে। কিন্তু ছেলেরা দাঁতে কাটে না এমনি করে। এই যে শাঁক আলু এখনও আছে, খাবে না। আমি এখন ভাবছি শাঁক আলু দিয়ে কী বানানো যায় যেটা ওদের খাওয়াবো, ওরা খেয়েও নেবে, ওরা জানবেও না ওটা শাঁক আলু খাচ্ছে। কিন্তু হ্যাঁ, শাঁক আলুকে পাক করা যাবে না,
এমনভাবে দিতে হবে, একটা স্যালাডের উপরে দিয়ে দেওয়া, এমন মানে ওই তোমার ক্র্যাশারে একদম মিহি করে করে তার মধ্যে এমন কিছু একটা বিট নুন টাইপের কিছু টাইপের মিশিয়ে চটপটা টাইপের করতে হবে একজনের জন্য, একজনের জন্য মিষ্টিতে দিয়ে দিতে হবে, কারণ মিষ্টি বানাচ্ছে ছানা দিয়ে তার মধ্যে দিয়ে দাও, ও খেয়ে নেবে, ওটা টেস্টি হবে খুব। ও জানবেও না ওরা কেউই জানবে না ওরা শাঁকালু খাচ্ছে, কিন্তু এই শাঁকালু গোটা গোটা আমরা যেমন খেতাম না, দাঁতে ছাড়িয়ে কামড়ে কুমড়ে আমরা একটা গোটা শাঁকালু খেয়ে নিতাম, কিন্তু এরা ওইটা খাবে না। তার জন্যই মাথা থেকে বার করতে হয় এই 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 সব রেসিপিগুলো বেরিয়ে আসে। আর যার জন্যে কিন্তু আমি এটা বললাম যে তুমি যা চাইবে তাই ওকে খাওয়াবে, এটা বলার যে অ্যাপ্রোচটা হয়ে গেছিলো সেইটা ভুল হয়ে গেছিলো, সেটাতে একটা কীরকম অহংকার অহংকার ভাব চলে আসছে যে আমি যা চাই তাই খাবে, সেরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ওরা খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না। যে এখন তো ধরো বড় হয়ে গেছে, এখন তো জানেই যে মাকে যেটাই না বলবো মা সেটাই রান্না করে খাবে, মানে এটা আমার ঘরের নিয়ম হয়ে গেছে। ওকে মেয়েটাকেও এখন বলা হচ্ছে, ওর বউকেও এখন বলা হচ্ছে, ওরাই বলছে যে যেটাই জানবি যে তুই খাবি না সেটা মা তোকে খাওয়াবেই। এবার কিভাবে খাওয়াবে, কি কখন খাওয়াবে তুই জানিস না। তো আরও মোটামুটি সবই খায়, ওরকম কিছু নাই এদের মতো যে ফল খাই না, বা এরা শুধু ফলটাই খায় না, বাকি মোটামুটি সবই খেয়ে নেয়। আরেকটা হচ্ছে যে নিম পাতা, যেমন এই আমার যে বউ, ছেলের বউ, ও কিন্তু ওর বাড়িতেও কিন্তু নিম পাতা, উচ্ছে, এগুলো ওরা কম খেয়েছে, খাইনি বলতে গেলে। ওরা ওই রকমভাবে মানুষ হয়েছে, অনেকটাই ওরকমভাবে মানুষ হয়েছে যে না আমি খাবো না, এখন রেখে দাও পরে খাবো, বা খেতে ইচ্ছা করছে না, বা না এটা কেন দিলে, এই ধরনের। কিন্তু এই দুজন ছেলে কিন্তু এরমভাবে হয়নি ওদের, কারণ কি টেস্টি খাবার তোরা না বলবে কি করে। যখন নিম পাতা খাইয়েছি ওদেরকে, প্রথম যখন নিম পাতা খাওয়াচ্ছি, আমি তো জানি, আই নো ভেরি ওয়েল যে নিম পাতা মানে মারাত্মক তেতো। এবার নিম বেগুন যখন করেছি তখন ওটাকে যখন মাখছি ভাত দিয়ে, অল্প ভাতে মাখছি, আর ওটার গুণগান গাইছি এমন করে, এমন মুখের এক্সপ্রেশন দিচ্ছি, এবং ফার্স্ট গরাসটা নিজে খাচ্ছি, আর কে যা আমার ব্লাডটা পিউরিফাই করবো, ব্লাড পিউরিফাই তখন কিন্তু জানে না, কিন্তু ও আর বলার এক্সপ্রেশনে ও ভাবছে দারুণ কিছু একটা করবো, আরে এটা খেলে যা এনার্জি, ও আমি অনেক নাচতে পারবো, গাইতে পারবো, লাফাবো, আনন্দ, চল আজকে ডাঙ্গুলি খেলবো, হ্যাঁ এটা খেয়ে নিই, এটা খেলে কিন্তু ডাঙ্গুলি খেতে পারবো, এটা খেললে কিন্তু অমুক খেলতে পারবো, এটা খেললে কিন্তু একটু দৌড়াদৌড়ি করতে পারবো। ওর তো ভালোই লাগছে, খেলবো, এটা খেলে যদি খেলা যায় তাহলে এটা খাবো, এটা নিশ্চয়ই খুব ভালো। এবার যখন ওর মুখে দিচ্ছি ওই খেলার ছবিটা ওর ভেসে উঠছে, ও তেঁতোটার দিকে ওর মন নেই, তাই ও নিম পাতাটা খেয়ে নিয়েছে। আজকে যখন কেউ আসে গল্প হয় তখন ওরা বলে না আমাদের তো নিম পাতা ভীষণ ভালো লাগে, আমরা তো নিম পাতা দিয়ে ভাত খেয়ে নিতে পারি খুব সুন্দর। উচ্ছে সিদ্ধ বলো, উচ্ছের তরকারি তো ওদের ভীষণ ভালো লাগে, উচ্ছের তরকারি মানে মাংস যত ভালো লাগে উচ্ছের তরকারি অতটাই ভালো লাগে। এবং ওরা অনেক জায়গায় গিয়ে বলেও, আমি দেখি যে মা যা উচ্ছের তরকারি করে, কেন আমি কিন্তু কিছুই করি না, একটু কালো জিরে দিয়ে একটু ধনে দিই উচ্ছের তরকারিতে, হ্যাঁ ওই জন্য একটু ধনে গুঁড়ো আর একটু কালো জিরে, আর যদি ধনে গুঁড়ো না দাও ধনে ফোড়ন একটু দিয়ে দাও ওর সঙ্গে, কালো জিরে দিতে পারো, ধনে, ওই যে গন্ধটা প্রথমে উঠে যায় না, ওরা যখন খায় তখন গন্ধটা আগে পায়, তেঁতোটা পরে পায়, ওই গন্ধটার দিকে ওদের মাইন্ড কনসেন্ট্রেট হয়ে যায় বলে তেঁতোটার দিকে ওদের কম কনসেন্ট্রেশন থাকে। কিন্তু তুমি উচ্ছেকে যদি একে তেঁতো তারপর কম তেল দিয়ে বা বেশি তেলে কুচকুচে ভাজলে ওটার কোনো উপকারিতা থাকছে না। যখন তুমি তরকারি করছো ওটা, তখন ওর যে ভ্যালুটা ফুড ভ্যালুটা, যেটা করলার যে বা উচ্ছের যে ফুড ভ্যালু, সেটা থেকে যাচ্ছে ওর রসের মধ্যে, তাই জন্য ওটা টেস্টিও হচ্ছে, আর ওটা ইউনিক হচ্ছে, আর ওটা ওদের শরীরেও কাজে লাগছে। এই করে নিম পাতা বা উচ্ছে বা খেয়ে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে প্রথমেই হয়ে যায় যে না বাবা তেল মশলা খাওয়া উচিত না, তেল বেশি দিতেই হবে না, তেল কম দিয়ে জিনিসটাকে কষাতে হবে, যেই তুমি কষাবে তখনই তোমার টেস্ট আপনি আপ চলে আস। কী দিয়ে কষাবে না, তেল যতটা দেবার ততটা আন্দাজ মতো তো দিলে, বেশি দিতে হবে না, আন্দাজ মতো দিতে হবে, কমও দিতে হবে না, আন্দাজ মতো দিতে হবে। এবং তারপর জল দিয়ে যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য কষাতে হবে জিনিসটাকে, কষিয়ে যখন দেখবে ওর থেকে তেল ছাড়বেই, এবার তুমি তারপরে জিনিসটার মধ্যে জল দিয়ে বা করে করো। এই যে এরা সব এসেছিলো, স্বাভাবিক ওই দিনকে রিচ খাওয়া হয়েছে, এবার পরের দিন আমার মাংস আনাই রয়েছে, আমি তো মাংস করব, ওদেরকে আমি বলেই দিলাম আমি হালকা মাংস করব,
একদম হালকা, তোমাদের কারুর কোনো হবে না। ওই মাংস ওরা আঙুল চেটে পুটে খাচ্ছে আর ভাবছে, মানে বলছে বা এটা তো দারুণ, এটা তো স্টুয়ের মতো হয়েছে, এটা তো অমুকের মতো হয়েছে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগছে। রেসিপি আমি যেটা করেছি একদম হালকার মধ্যে, না রসুন দিয়েছি, না আদা দিয়েছি, না গরম মশলা। আরেকজন তো এর মধ্যে গরম মশলা পছন্দ করে না, ওই জন্য আমি গরম মশলা দিইনি মাংসতে একদম। তাছাড়াও ওরা আঙুল চেটে খাচ্ছে। তো এই যে তোমাকে তোমার ছেলে মেয়েদের সঠিকভাবে সব রকম জীবনের স্বাদ পাওয়াতে গেলে, এবং খাবার আহার থেকেই আসবে তৃপ্তি। আহার তৃপ্তিপূর্ণ আহার যদি হয় তবেই তোমার মন সুন্দর সুস্থ থাকবে। এবং এই 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 এর ওপর আমি আবার বলি যে এই যে আধ্যাত্মিক জীবন বা অমুক করা মানেই যে এই বলে মাছ খেও না, মাংস খেও না, অমুক খেও না, কোনো দরকার নেই। ব্যালেন্স করে খাও। মাংস রোজ কেউ খায় না, মাংস সপ্তাহে একদিন খায়, তাও আবার চিকেন খাও। রেড মিটটা বন্ধ করা যেতে পারে, তাও আবার একটা এজের পর, যারা অসুস্থ, যারা অমুক, যাদের ডাক্তার বলছে তারা খাবে, বা যাদের বাচ্চাদের খাওয়ানো, খুব বেশি বাচ্চাদের একটু একটু করে খাওয়ানো উচিত, বিশেষ করে মেটে টেংরির জুস খাওয়ানো উচিত সেখানে। কারণ সব কিছুর কেন রয়েছে আগের থেকেই, তো আমাদের জন্মের আগের থেকে, আমাদের সৃষ্টির আগের থেকে আগে রয়েছে আমাদের। আমরা এসে যা ব্যবহার করব, যে আহারের জন্য যা কিছু, তা আগের থেকেই কেন রয়েছে, আগের থেকেই রয়েছে। বা আমরা কিভাবে খাবো কি না খাবো, যত আমরা ডেভেলপ করেছি, আমরা মানুষরা, জীব, এই মানুষ জীব যত ডেভেলপ করেছে তত তারা আবিষ্কার করছে, ও এটাকে এই বলে, ওটাকে সেই বলে, ওটা এইভাবে খেতে হয়, ওটা সেইভাবে খেতে হয়। কিন্তু তুমি যদি এখন হাঙরের মতন রোজই বলো রেড মিট খাচ্ছি, রোজই তার সঙ্গে আরও কিছু খা, তাহলে তো তোমাকে এই রোগ, ওই রোগ, সেই রোগ, হ্যান রোগ, ত্যান রোগ এসব হবে, রক্ত গরম হবে, তখন তোমার মাথা শান্ত থাকবে না। পুজো আচ্ছা, তো একটু শান্ত ধীর কনসেন্ট্রেশন কি করে আসবে, মানে ফোকাসড কী করে হবে তুমি? তাই লোকে কি বলে দেয়, আগেই যারা, তুমি যে কোনো সাধু সন্ত দেখো, অন্যান্য সাধু সন্ত দেখো, তুমি তারা বিবেকানন্দকে বা রামকৃষ্ণকে খুব বেশি ইনভলভ করতে চায় না। কেন না, তারা যেহেতু মাছ মাংস খেত বলে অনেকেই এটা নিয়ে অপোজ করে, বা এটা বোঝেই না জিনিসটা। মাছ মাংস তো খাবার সঙ্গে আধ্যাত্মিক চিন্তা ভাবনার কোনো কিন্তু যোগ নেই। এটা এটা আমি কী করে, আমি তো নিজে খাচ্ছি, আমিও তো দেখছি, আমি দেখছি, কারণ দেখার কিছু নেই। এটা হচ্ছে তোমার ফিল করার, যে তুমি যদি বেশি রিচ খাও তো অবভিয়াসলি তোমার ব্লাড সার্কুলেশনের ফ্লোটা বেড়ে যাবে, এবং তোমার চিন্তা ভাবনা সঠিকভাবে হবে না, তোমার গ্যাস ফর্ম করে থাকবে, তার জন্য তুমি কোনো কিছুতে মন দিতে পারবে না, তোমার ফোকাস থেকে তুমি সরে যাবে। সেই জন্য বলা হয়, সেই জন্য তুমি সপ্তাহে একদিন মাংস খাও, চিকেন খাও, তার উপরে চিকেন অত্যন্ত ভালো, স্টু করে খাও। যদি সেরকম তোমার পেটের গণ্ডগোল বা অমুক তসুক থাকে, তাহলে তুমি স্টু করে খাও। আরেকটা হচ্ছে তার সঙ্গে যেগুলো আবার খাওয়া দরকার, যেমন কি বলে, একটুখানি ফল কোনো, বা তেঁতো, বিশেষ করে তেঁতো শাক পাতা, এইগুলো খাওয়া খুবই জরুরি। এইগুলো হচ্ছে ব্লাডের, এই যে তেঁতো যেটা, সেটা আমাদের ব্লাডের পিউরিফিকেশান করে, ব্লাড পিউরিফিকেশনের জন্য আমাদের তেঁতো খাওয়াটা শরীরের পক্ষে খুবই জরুরি। শর্করা অর্থাৎ আমাদের সুগার মেনটেন করে এই তেঁতো, বা টক জাতীয়, কষ জাতীয় টক, আমলকি বলো, লেবু বলো, তেঁতুল বলো, এগুলো আমাদের, ওই জন্য আমাদের খাবারের সাথে সব সময় দেখবে তুমি দক্ষিণের দিকেরও খাবার দেখো, খাবারের সঙ্গে একটা চাটনি, খাবারের সঙ্গে টক জাতীয় জিনিস, খাবারের সঙ্গে অমুক। তো এটা কেন করা হয়েছে না, হজম শক্তিটাকে ও কন্ট্রোল করে, ওই টকটা, ওই ইয়েটা, প্লাস তোমার ক্যালসিয়াম যেটা দরকার সেটাও টকের সঙ্গে তোমার চলে যাচ্ছে। আর আয়রন চাই, তার জন্য তোমাকে মোচা, থোর, কাঁচকলার খোসা শুদ্ধ তুমি রান্না করবে, দেখবে একটুও খারাপ লাগবে না, না কষ লাগবে, না তেতো লাগবে। হ্যাঁ, কাঁচকলার খোসা সমেত এগুলো যাচ্ছে আয়রন। এই আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, আর কি যেন বললাম এইমাত্র, আয়রন, ক্যালসিয়াম, হ্যাঁ, এই যে সমস্ত ব্লাডে আমাদের যা যা রয়েছে, সেগুলো যাতে যদি আমাদের সঠিক পরিমাণে থাকে, তাহলে
আমরা নিজেরা সুস্থ থাকবো। এরপরেও ধরো পড়ে গেলাম, হাড় ভেঙে গেল, কিন্তু হাড় ভেঙে গেলে কী হবে, আমার ব্যথা যন্ত্রণা সব অ্যাজ ইউজুয়াল হবে, কিন্তু তাড়াতাড়ি রিকভার করতে পারবে। কোনো রোগ তো হবেই, শরীর আছে, রোগ হবে, কেউ বলতে পারবে না যে আমার কোনোদিন কিছু হবে না বা এই সেই, হয়তো এতদিন হলো না, এরপর থেকে হবে। বা এই যে আমি তোমাদের কালকেই বললাম যে মেনোপজের জন্য আমি বুঝতে পারছি, হ্যাঁ কারণ আমি পড়ে নিয়েছি তো, আমি দেখেছি এগুলো পড়ে পড়ে, ও আচ্ছা এই ঘটনাগুলো ঘটে, আর সেগুলো জেনে নিয়েছি বলে এইবার যখন এই যে আমার চর্বি বেড়ে যাচ্ছে বা শরীর অসুস্থ, তখন আমি বুঝতে পারছি ও আমার তো এই কিছুদিন আগেই হতো না, এখন কেন হচ্ছে। তার মানে এফেক্টটা এবার মেনোপজ হওয়ার সঙ্গে, আমি ভেবেছিলাম মেনোপজ তো শুরু হয়ে গেছে, এবারে কই কিছুতেই হচ্ছে না আমার, কিন্তু যেই না তোমার আমার 6 মাস হয়েছে, কি না 5 মাস পেরিয়েছে, 5 মাস পেরিয়েছে, দেখো এখন থেকেই এবার কমজোরিটা, যেখানে যেখানে আমার কমজোরি আছে সেইগুলো ধরছে। এইবার আমি যে রীতিমতো যখন আরেকটু সুস্থ হয়ে যাব, গরমটা পড়লে আশা করি আরেকটু সুস্থ হবো, কারণ ঠান্ডায় তো আরেকটু ইয়ে করে দেয়, শরীরটাকে একটু কমজোরি করে দেয়, তো আর সুস্থ হব। আমি ঠিকই করে নিয়েছি যে আমি আবার ব্যায়াম বা নাচ বা ওইগুলো শুরু করব, যাতে আমি তো খাচ্ছি, খেয়ে নিয়ে আমার অ্যাক্টিভিটি কী, যদি আমি দিনে একবারই খাই, মূলত আমি দিনে একবারই খাই, তবুও ওই যে খাচ্ছি সেইটারও যে একটা অ্যাক্টিভিটি দরকার, না হলে তো শরীর যদি যার জন্যই তো আমাদের শরীর সব সময় কাজ করে যায়, সব সময় কাজ করে, আমাদের মন সব সময় যেমন কাজ করছে, শরীরেরও উচিত এরকমভাবে শরীরকে চালিত করা, তাহলেই আমার চর্বি যাতে না জমে। চর্বি কিন্তু ভীষণ রকম টেনশনকে বাড়িয়ে দেয়, প্যানিক বাড়িয়ে দেয়, চর্বি খুব ক্ষতি করে। কম চর্বি থাকাও ইয়ে না, চর্বি একটু আধটু থাকা ভালো, এই একটু আধটু মানে একটু আধটু, একদম সেই কাঠকোষ্ঠ নয়, কিন্তু তোমার বেশি যেই চর্বি হয়ে যায় ওটা ভীষণ রকম খারাপ, যার জন্যই আমি একটু মানে নিজেকে নিয়ে এই সবে আমি একটু চিন্তিত হয়েছি যে এতটা চর্বি আমার হয়ে গেছে। এবং যেহেতু অন্যান্য রোগগুলো হচ্ছে, ঠান্ডা লেগে যাওয়া, যার জন্য আমি দৌড়তে পারছি না, এই কোমরের খিঁচটা লাগার জন্য আমি এখনও সেইভাবে অতটাও ইয়ে হয়নি যে আমি এখনই নাচ শুরু করে দেবো বা কিছু করে দেবো, একটু স্টেপ বাই স্টেপ ওয়ার্ম আপ করতে হয়, তারপরে এক স্টেপ। নাচটা হচ্ছে একটা পিটি যেমন আমরা করতাম, অনেকটা ওই ধরনের শুরুগুলো একদম স্টেপগুলো অনেকটা ওই ধরনের, তো ওই ধরনের আস্তে আস্তে করতে করতে পরে আমাকে ওটা বাড়াতে হবে। মাঝখানে যখন ভালোই করছিলাম তখনও পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ওই যে শরীর খারাপ হোক বা এই যে চেঞ্জ হবে, এইসব নানা কারণে একটু বন্ধ হয়ে গেছিলো। তারপরে সব সময় যে মনটাও ভালো লাগে তাও নয়, অনেক সময় মনটা ওখানে খুব মানসিকভাবে খুব অন্য দিক থেকে, এই যে ওই চারপাশটা যেহেতু ভালো ছিল না, তো ভাইবটা ভালো পেতাম না, মানুষজন ভালো ছিল না, সেই জন্য কী হতো কি যে ওই ভাইবটা লাগতো, ওই ভাইবটার জন্য মনটা খুব ডাউন হয়ে থাকতো আর কি, ইয়েটা ওই হিসাবে মানসিক ব্যাপারটা বলছি, তো ওই জন্য করতে ইচ্ছে করতো না হ্যান ত্যান করে। তো যাই হোক, সেগুলো গেছে, এখন আবার আমি নতুন করে চেষ্টা করব, সব সময় নিজেকে চেষ্টা করতে হবে। এই যে আমি একজনকে দেখছি, যদিও সে ভিডিওতে, সে ইন্ডিয়াতেও থাকে না, জানি না ইন্ডিয়ার ওয়েদার বা ইয়ে, তো আমার খুব অবাক লাগছে, বেবি হয়েছে, বেবি হওয়ার 2 মাস পর থেকেই সে দোকানে, রেস্টুরেন্টে পিৎজা, বার্গার, সিঙ্গাড়া, চপ, অমুক ভাজাভুজি, ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছে, জার্মানিতে থাকে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছে, সেখানে খাচ্ছে। আমি ভাবছি ওর তো দুধটা বাচ্চাটা টানছে, মা যা খাচ্ছে তার সেই দুধটাই, সেটাই তো দুধের ইয়েতেও আসছে, এবং বাচ্চাটা সেই দুধ টানছে, কে জানে। আমাদের তো এই বলা হতো যে অন্তত 6 মাস একটু মানে একটু সাবধানে খাওয়া দাওয়া করতে, রেস্ট্রিক্টেড ওয়েতে খাওয়া দাওয়া করতে বাচ্চা হওয়ার পর। ও দেখছি সবই খাচ্ছে, কে জানে আজকাল খায়, তাই জন্যই কি বাচ্চারা, এইবার যদি কেউ বলে হ্যাঁ এই খাওয়ার জন্য, এইবার বাচ্চাটা তো এখন কিছু হবে না, বাচ্চাটা যখন একটু বড় হবে, 3-4 বছর হবে, হতে পারে ও একটু অসুস্থর জন্যই তো কিছু হয়ে গেল, কারণ মায়ের দুধটাই তো খাচ্ছে, সেটা দুধের মধ্যে যা যাচ্ছে তাতে তো হয়তো কিছু কমতি পড়ে যাচ্ছে, এত অতিরিক্ত প্রায়ই খাচ্ছে, আমি দেখছি প্রায়ই দেখাচ্ছে ভিডিও খাচ্ছে, এবং ডেট বলে বলে দিচ্ছে, তাই বুঝতে পারছি যে এগুলো কোনো পুরনো ভিডিও না। আর ওদের তো বাচ্চা হয়নি, এবার বাচ্চা হলো, সেই সমস্ত ভিডিও আমি দেখছিলাম, তো এইগুলো দেখছি, জানি না তোমরাও হয়তো দেখো, ওগুলো তো ভাইরাল, তোমরাও হয়তো দেখো, এই ভিডিও দেখবে, একটা বাচ্চা হয়েছে মহিলাটার,
ওরাও আমাদের এদের থেকে বড় অনেক, তো যাই হোক একটু বড়ই। তো যাই হোক সেটার কথা না, কথা হচ্ছে যে ওই বাচ্চাটা হয়েছে মা ওরকম রেস্টুরেন্ট, কাল না পরশুই দেখছিলাম যে কি রেস্টুরেন্টে গিয়ে ধোসা অমুক কচুরি মচুরি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছে, বললো যে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা এসেছি, দিয়ে খাওয়া দাওয়া করছে, ভালো কথা। কিন্তু আমি ভাবছি বাচ্চাটা হয়েছে কি জানে, আজকাল বোধহয় হয় না, বা ওদের উদ্দেশ্যে হয় না, বা কি জানে আমি জানি না ঠিক। তো সেই জন্য কিছু মন্তব্য করতে পারবো না, কিন্তু জেনারেলি দেখা যায় আমাদের এখানে একদমই উচিত নয় 6 মাস পর্যন্ত মাকে প্রচণ্ড রেস্ট্রিকশানে থাকতে হয়, খাওয়া দাওয়ার দিক থেকে রেস্ট্রিকশানে, খাওয়া দাওয়া শুধু না শারীরিক যে কোনো দিক থেকে মা যদি রেস্ট্রিকশানে না থাকে, মায়ের মনের জোর, যেটা ওরা হয়তো, আমি ওই জন্য পাশ থেকে বললাম মনের জোর, যে কোনো কিছুতে যে একটা শারীরিক কিছু একটা হলো আর ওইটা নিয়ে প্যানিক টেনশান হ্যান ত্যান ওই সেই ওই সব কিছু যাতে না করে সেই মতো করে তৈরি করা, পরে হয়ে গেল তারপর তুমি বলে কেন কাঁদছিস, কেন বলছিস, বা কেন তোর একটুতেই হচ্ছে, ওইসব বললে কিছু হবে না। যা করার তোমাকে একদম জন্মের পর থেকে করতে হবে, ইভিন যখন ওর গর্ভে 7 মাস হয়ে যাবে তখন থেকে তোমাকে ওই সব চিন্তাগুলো এরকম করতে হবে। কারণ অভিমন্যু মিথ্যে নয়, কিন্তু অভিমন্যুও সত্যি। অভিমন্যুর কানে যদি পৌঁছায় গর্ভাবস্থায়, তাহলে তোমার ছেলের কেন পৌঁছাবে না? তো তোমার ছেলেরও কিন্তু, তোমার যাই হোক তোমার বেবি যে গর্ভাবস্থায় থাকে তার কানেও সব পৌঁছায়। তার শুধু কানে বলতে ওই ওই হিসাবে না, কানে বলতে তার তোমার যে ভাইবটা সেটাই ও পায়। তাই তুমি কতটা খুশি, তুমি কতটা রেগে আছো, তুমি কতটা ভয় পাচ্ছ, যেমন আমার বড় ছেলের সময় যেহেতু আমি অনেক ছোট ছিলাম, আমি ভীষণ ভয় পেতাম। ওর বাবা তখন নাইট ডিউটি যেত, আর আমি ভয়ে জানলা দিয়ে পা বাড়িয়ে বসে থাকতাম, এরকম এত ভয় পেতাম নাইট ডিউটিতে। তারপরে যাই হোক কখনো কারু বাড়িতে শুতে চলে যেতাম, তো সেই যে ভাবটা যে অন্য কারু বাড়িতে শুতে এসেছি বা এরকম ধরনের অনেক কিছু ঘটনার জন্য ওদের মধ্যে এফেক্ট পড়ার, সত্যি ও একটু ওই কি বলবো, একটু ইনসিকিওর ফিল করে, ওই ভয়, আমি মারাত্মক ভয় পেয়েছি। এটা বলতে যতটা সোজা লাগছে, জেনে নাও একটা ভয়ঙ্কর ভয় পেয়েছি ওই সময়। আর ছোট বয়স তখন, আর নাইট ডিউটি চলে গেলে তো ঘরে কেউ নেই, আশেপাশে সব লোক রয়েছে, সবাই আমাকে ইয়েও করতো, হয়তো 10টা 11টা পর্যন্ত কারো বাড়িতে গল্পও করেছি, কিন্তু তাও ওই যে রাত 11টা বা 12টা থেকে যে সকাল, একদম সকালের আলো ফুটলে আমার আর কোনো ভয় লাগতো না, কিন্তু ওই যে রাত পর্যন্ত প্রচণ্ড ভয় পেতাম আমি, সেই এফেক্টটা ওর মধ্যে অনেকটা পড়েছে, যার জন্য ও এখনও একটা মানে ইনসিকিউরিটি একটা সামান্য ফিল করে। আর আমি তো বুঝতে পারি যে ও কেন ফিল করছে, আমি তো আমার তো তখন ওই ভয়গুলোর কথাই মনে পড়ে, যে আমি তো মারাত্মক ভয়, যে আমি বাথরুমে ঢুকতে পারতাম না, এত ভয় পেতাম, জানলা দিয়ে পা বাড়িয়ে বসে থাকতাম, এমনি করে মুখ রডের মধ্যে মুখটা বাড়িয়ে পা দুটো জানলার ওই দিকে করে, ঘরেই ভয়, ভেতরে ভয় লাগতো, বাইরে কিন্তু আমার ভয় লাগতো না, বাইরের দিকে তাকিয়ে বসে থাকতাম, দেখতাম আস্তে আস্তে সবার লাইট অফ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, আমি জেগে বসে আছি। তারপর যখন ঠান্ডা লাগতো বা যাই হোক গরমও বা কিছু হতো, একটু ঘরের মধ্যে, সারা রাত আমি নাইট ডিউটি, 6টা দিন নাইট ডিউটি ছিল তখন ওর বাবার, 6টা দিন প্রায় আমি জেগে থাকতাম। লাস্টে একটা ব্যবস্থা করা হলো যাতে আমি ভয় না পাই, ডিউটি চেঞ্জ করতে হলো, এরকম অনেক কিছু ঘটনা ঘটলো। কিন্তু ওই যে কটা দিন ভয় পেয়েছিলাম, যে কটা মাস ভয় পেয়েছিলাম, ওটাই আমার জন্য, ওর জন্য খুব খারাপ হয়ে গেছে। তো এইগুলো খেয়াল রাখতে হয় যারা সদ্য মা হবে বা হচ্ছে, যে ভীষণভাবে খেয়াল রাখতে হয়। কখনো এটা ভাবা উচিত না ও তো এখন পেটের মধ্যে, অত কিছু জানি না, অত কিছু বোঝে না, এরকম নয় ব্যাপারগুলো অভিমন্যুর, যার জন্যই আমি বারবার মহাভারতের কথা বলি, যেটা আমরা অভিমন্যুর জন্য পড়েছি সেটাই সত্যি, আর সেটাই আজও ঘটে। তাই তুমি যা ভাববে, তোমার যা ভাই ভাবে, তোমার রাগী, তোমার অমুক, তোমার ভয়, তোমার সবসময় প্যানপ্যানানি, তোমার কান্না, তোমার কমজোরি, সেইগুলোই যাবে ওর মধ্যে। আর তুমি সাহসী দাহাড়ে থাকো, এই করো ওই করো, এক করো ড্যাক করো, আমার ওই ভয়টাই চলে। কিন্তু বাকি যে আমার ইয়েগুলো, সেগুলো আবার ওর বাবারও একটু ছিল, ওর যেগুলো সেগুলো এসছে, কিছু কিছু ওদের মধ্যে এসছে। বিশেষ করে কারুর পায়ের ইয়েটা দেখা যায়, বা কারুর হাতের ব্যাপারটা দেখা যায় যে একদম বাবার মধ্যে, সেগুলো এসছে। আর সামান্য কিছু কিছু স্বভাব এসছে, একদম আসে না তা তো নয়, কিন্তু যেহেতু ওদের তো খুব ছোট সময় বাবা চলে গেছে, আমিই রয়েছি তখন থেকে, তাই আমার ভাবটা ওদের মধ্যে আবার একটু বেশিই এসছে। তো এই জন্যই আমি বলেছিলাম যে আমি যা চাইবো তাই খাবে ওরা। কেন না, ওই ভাবে কিন্তু ওটা কিন্তু অন্য কোনো ইয়ে না, আমি যা চাইবো তাই খাবো, ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমাকে ওইভাবে
নিজেকে তৈরি করতে হবে, আমাদেরকে ওইভাবে আমাকে তৈরি করতে হচ্ছে যে আচ্ছা ও এটা খায় না, এটা ওর খাওয়া উচিত, এই সেই হেন তেন, এটার সঙ্গে ওই মিশিয়ে, তার সঙ্গে সেই মিশিয়ে। একজনের ছোটোটার যেমন দুধে অ্যালার্জি, তো ও দুধ খাবে না, এবার দুধ এমন কোনো, কিন্তু ওর ছানা চলবে, ওর ছানার জল চলবে, ও সন্দেশ খেতে পারে, কিন্তু ডাইরেক্ট দুধ খাওয়া চলবে না। তার ডাইরেক্ট যেমন কর্নফ্লেক্সও খেতে পারবে না, তার কর্নফ্লেক্স কি দিয়ে খাইয়েছি, ডালের জল দিয়ে খাইয়েছি, সেখানে একটু লেবু ছড়িয়ে, একটু স্লাইট একটু মাখন দিয়ে। এখন তো ওর একটু মাখন ঘি খাওয়াটা বারণ হয়ে গেছে, যেহেতু অ্যাঙ্কিলোসিংয়ের জন্য ওর এসজিপিটি বেড়ে যায় মাঝে মধ্যে, এখন বেড়ে গেছে, 51 হয়ে গেছে। এসজিপিটি মানে হচ্ছে ব্লাডের একটা আর কি, যেটা লিভারের সঙ্গে লিভার কেমন আছে সেটা দেখায়। যদি এসজিপিটি বেড়ে গিয়ে ওটাকে কেয়ার না করা হয়, তো ওটার থেকে আবার অন্যরকম রোগ চলে আসতে পারে, বিশেষ করে ফ্যাটি লিভার চলে আসতে পারে বা ইত্যাদি। ওই জন্য ডাক্তার একটু কেয়ারে থাকতে পারে বলে খাবার দাবার দিক থেকে। তো সেই ওইটুকুনি একটু বাইরের খাবার এই সময় খায় না, বা একটু ঘরেও মাখনটা, ঘি খেতেও খুব ভালোবাসে, কিন্তু ঘিটা হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি যা চাইবো সেটাই ও খাবে, বা খাওয়ানো আমি ওর ভালোর জন্যই চাইবো, বা যে কোনো মা তার বাচ্চার ভালোর জন্যই চাইবে। কিন্তু তুমি যদি ওকে প্রথম থেকে বলো যে বাবু তুই কি খাবি, বা বাবু তুই কি এখন খাবি, বাবু তুই কি পরে খাবি, বাবু তুই কি, ও তো এবার নিজের মতো বলবে, যেটা তোমার সঙ্গে মিলবেই না হয়তো। বা ছোটোবেলায় তুমি হয়তো ওটা জিজ্ঞেস করেও নিজের মতো করলো, বড় হয়ে কিন্তু ও আর তোমার নিজেরটা শুনবে না। এবার ওকে না আমি এখন খাবো না, না ও তো তুমি জিজ্ঞেস করে 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 ওকে অভ্যস্ত করে দিয়েছো, ও খাবার না এখন এটা খাবো না, না এইটা কেন দিলে, ওটা করে দাও, ওটা খাবো, বা সেটা এমনি কেন করলে, তেমনি করে কেন করলে না, আমি তেমনি করে খাবো। তো সব সময় আমি মানে ঘরেও, ইভেন ওর বাবার ক্ষেত্রেও আমি যেটা করতাম, যে ঘরটাকে এমন করে রাখতাম যাতে এরা বারমুখী না হয়, ঘরের মধ্যেই আনন্দটা। সত্যি বলছি, আমার যখন ছোট ছেলেও হয়নি তখন আমরা 3 জন থাকতাম ঘরে, মনে হতো 100 জন এসছে বোধহয় ঘরে। অনেকে বলতো আশপাশ থেকে, তোমাদের বাড়িতে কালকে কেউ এসে, না আমরাই ছিলাম। যে বাবা কি মানে খুব হাসি হুল্লোড় হচ্ছিল, মানে হ্যাঁ ওরকমই আমাদের বাড়িতে সব সময় 3 জন থাকতাম, মনে হতো 100 জন রয়েছে বোধহয় বাড়িতে, বোধহয় কোনো নিমন্ত্রণই হচ্ছে। ওই আল্লাহ, ও বাচ্চা আর বাবা আর আমি থাকতাম, যখন আমার ছোটোটার হয়নি আর কি, তখন বলছি। তারপরে যখন ছোটোটা হলো ওই একই, তারপরে তো এইসব কাণ্ড ঘটলো। তো যাই হোক, এইটা বলার জন্য কিন্তু আমি ওই রকম করে বলেছিলাম। আর তারপর আমি ভেবে দেখলাম আমার অ্যাপ্রোচটা খুব বাজে হয়ে গেছে, এটা কেমন যেন আমি যা চাইবো তাই খাবে, হ্যান ত্যান এরকম হয়ে গেছে। তো সেটা নয়, সেটা বলার জন্যই আজকে এই টপিকটা নিয়েই বললাম। আর কি বলে মৌমিতা, আবার তোমাকে বলছি যে মানে ভীষণ ভালো লাগছে যে তোমরা আমাকে এত সম্মান দিচ্ছ, এত। জয়দেব বাবু আপনার কথাও বলছি, পলাশবাবু নিশ্চয়ই আপনিও দেখেন, বা সায়ন সরকার, হয়তো তুমি দেখো কি না আমি জানি না, কিন্তু আজকে তো আমরা দেখলে, সায়ন সরকার তুমি আমার ছেলেরই বয়সী, আজকে আমার ছেলেকে, বড় ছেলের বয়সী, তো বড় ছেলেকে দেখালাম ওই রকমই। তো তোমারই বয়সী একদম। তো কি বলে, কেন দেখাই, কেন বলি, আমার কথা কেন বলি, কারণ আমার জীবনটাই আমার জন্য আমার অনেক কিছুর জন্য একটা উদাহরণ। তো সেই জন্যে আমি আমার জীবনের কথাগুলো, গল্পগুলো করি। আর দেখালাম আজকে জয়দেববাবু, ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এবার কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন, আর দেখবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় শেয়ার করার, তাহলে একটু শেয়ার করে দেবেন। আর কি বলে যে ভালো থাকবেন। যদি কোনো মনে হয় যে কোনো কথা, কোনো টপিক দেওয়ার থাকে, যেটা নিয়ে কথা বললে আপনারা মন দিয়ে শুনবেন, এরকম করে আমি আপ্লুত আপনাদের জন্য। জয়দেববাবু আপনারা শুনছেন, মৌমিতা তুমিও শুনছো, খুবই আপ্লুত আমি। আমার মানে হাজারো কৃতজ্ঞতা রইল আপনাদের প্রতি। আপনারা খুব ভালো থাকবেন। আর আজকে এখানে শেষ করি। যদি সেরকম কোনো বলার থাকে কিছু, নিশ্চয়ই কমেন্টে জানাচ্ছেন, যেরকম সেরকম জানাবেন, আমি সেখান থেকেই পারলে একটা টপিক যাতে পেয়ে যাই, আমার একটু সুবিধা হয় তাহলে। আর হচ্ছে
তাহলে এবারে যাই। আচ্ছা, আগামী কিন্তু আসছে শিবরাত্রি। সেই শিবরাত্রি কিন্তু আমার সারা জীবনের মানে সারা বছরের বলতে পারো, সারা বছরে আমি একটি পুজো করি, সেটি হচ্ছে শিবরাত্রি। ইচ্ছে আছে এবার পুরো শিবরাত্রিটা হয়তো তোলা যাবে না, কারণ প্রথম দিকটাই আমি চাইবো ভিডিও টিডিও করতে, ভোগ বানাচ্ছি সেটা দেখাতে। কেন ভোগ বানাই জানো তো? কারণ কি, চার প্রহরে পুজো হয়, ওই একটা প্রহর কি করে জেগে, মানে এক একটা প্রহর আমি জাগবো কি করে না, ওইটা যখন ভোগটা যখন তৈরি করি, ওই যে তৈরি যে করব, প্রসেসিং হেন তেন কাটাকুটি বানানো, ওইটা করতে করতে অনেক টাইম লেগে যায়, সময়ও কেটে যায়, বানানোও হয়ে যায়। তাই জন্য ওইভাবেই আমি 2016 থেকে টানা আমি করে আসছি এই শিবরাত্রি। জানি না আমি কতটা পারবো, সবই তারই ইচ্ছা, সে যেরকম ব্যবস্থা আমাকে করে দেবেন তাই সেই রকমই আমি করব। তো তোমরা ভালো থেকো, এবং আমিও যাতে বাবা তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকি সেই শুভ কামনা তোমরা আমাকে মানে আমাকে একটু প্রে করো, যাতে আমি তোমাদের সবাইকে নিয়ে এভাবেই ভালো থাকি। আমার ভীষণ ভালো লাগছে, আজকে খুব ভালো লাগছে তোমাদের সবাইকে নিয়ে। তোমরা খুব ভালো থাকবে। আজকে তাহলে আসি, কালকে আবার দেখা যাক কখন কী নিয়ে, কী টপিক নিয়ে আসবো। আর তোমাদের কমেন্টে যদি পেয়ে যাই তাহলে তো ব্যাস সোনায় সোহাগা। তাহলে আসি। জয়দেব বাবু কেমন লাগলো আপনি কিন্তু জানাবেন। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।